এবং এটার মধ্যে নেতৃত্ব দিয়েছেন আমাদের নোবেল লরিয়াট প্রফেসর মোহাম্মদ ইউনূস। কিভাবে? তিনি শুরুতে এসে বলেছেন তিনি ইতিহাস রিসেট করবেন, তারপরে সেটাকে ব্যাখ্যা করেছেন উল্টাপাল্টা কথা বলে, যেটা উনি করেন। ওনার 3-0 থিওরি দিয়েছেন, সেই 3-0 থিওরি উনি যেভাবে উল্টাপাল্টা ব্যাখ্যা করেন। ওনার যে সোশ্যাল বিজনেস, এটা তো পুরাটা একটা গোজামিল, এবং উনি সেই গোজামিল দিয়েছেন। পরে রিসেট বলার পরে উনি গোজামিল দিয়েছেন। আমরা জয় পরাজয় নিয়ে বলছিলাম, তো বিএনপির জয়ের ক্ষেত্রে এই ল্যান্ডস্লাইড ভিক্টরির ক্ষেত্রে আর কি ফ্যাক্টর কাজ করেছে? হয় না বহুদিন, মানে আর্থিক সংযোগের যে পরিবেশ সেটা বাংলাদেশে নষ্ট করে ফেলা হয়েছে। কেননা অর্থ সংযোগ ঘটবে শুধু দলীয় লোকদের বেলায়। আপনি যদি কোনো কারণে কারো সমালোচনা করেন, অথবা আপনি যদি আপনার নিজস্ব মতামত দেন, অথবা আপনি যদি আপনার কোনো সেলফ আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করেন, অধিকাংশ ক্ষেত্রে আমাদের দেশে ক্ষমতাবানরা সেটা পছন্দ করে না। তারা মনে করে যে কোনো ব্যক্তি তার দলে না থাকলে সে শত্রু। তো সেই হিসেবে আমার আর্থিক সংযোগ কিন্তু অন্যান্য যে কোনো মানুষের চাইতে তুলনামূলকভাবে কম, আমার অবস্থানের যারা আর কি তাদের চাইতে। তো সেটা নিয়ে আমার কোনো দুঃখ নাই। আমি জীবনে অর্থ কামাই করলেও ধরেন খরচ করি বইয়ের পিছনে। আমরা যেমনটা সেই কারণে আমার যেহেতু বিলাসিতার খুব বেশি অভ্যাস নাই, ফলে আমার প্রয়োজনীয়তা কম। যেমন ধরেন আমি ধূমপান করি না, মদ্যপান করি না, আমি কোনো ক্লাবের মেম্বার না। আমি খরচ করলে শুধু ওই বই কিনতে খরচ করি, কিছু সিনেমা দেখি। তাহলে আপনার কোনোদিন দেউলিয়া হওয়ার সম্ভাবনা নেই? বই কিনে কেউ কখনোদিন দেউলিয়া, মানে কেউ কখনো দেউলিয়া হয় না, এটা একটা ওয়াইজ সেইং। দেউলিয়া হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। আর্থিকভাবে দেউলিয়া তো পুরো বাংলাদেশ হয়ে যাচ্ছে। তো একটা দেউলিয়া দেশে আপনি কি করে ধনী থাকবেন? এই যে দেউলিয়া হয়ে যাচ্ছিল, বাংলাদেশ অর্থনৈতিক একটা বড় সংকটের মধ্যে আছে, সেই সংকটের মধ্যে দিয়ে নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে গেল। নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে নানান টানাপোড়েন, অনিশ্চয়তার ভিতরে কেটেছে প্রায় 1.5 বছর। তারপরে নির্বাচনটা হলো, নির্বাচনের ফলাফল আমরা এখন অলমোস্ট পুরো ফলাফলটাই জানি। তো এই নির্বাচনে হার জিত হয়েছে, বিএনপি জয়লাভ করেছে, জামাতের পরাজয় হয়েছে। আমরা একটু এই ফলাফল বিশ্লেষণ করতে চাই, যেটা হলো কেন জিতলো, কেন হারলো। আমরা প্রথমে শুরু করতে চাই বিএনপিকে দিয়ে। এই বিএনপি কেন এত বড় বিজয় পেল? কি কি ফ্যাক্টর কাজ করেছে? বিএনপি এর আগেও বিজয়ী হয়েছে, এবং একবার তো তারা এই ধরনের বিজয়ী পেয়েছিল। তো মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে এই নির্বাচনটি অনেক কারণে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। একটি হচ্ছে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, এবং বাংলাদেশের যে ভূ রাজনৈতিক অবস্থান, এবং বাংলাদেশের গত 18 মাসে তার যে উত্থান পতন, এই সব কিছুর ভেতর দিয়ে সাধারণ জনগণ খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছিল। নির্বাচনের ভেতর দিয়ে গণতন্ত্র আসবে, এবং গণতান্ত্রিক শাসনে মানুষ তার অধিকার ফেরত পাবে, নিরাপদে থাকবে, কাজের সুযোগ পাবে, মেধার একটি শাসন প্রতিষ্ঠিত হবে, এরকম অনেক আশা আকাঙ্ক্ষা মানুষের আছে। তো সেই সবের একটা সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে হচ্ছে আর কি। আরেকটি বিষয় ঘটেছে, এই যে নির্বাচন হবে কি হবে না, আপনি লক্ষ্য করলে দেখবেন একদম শুরু থেকে আমি কিন্তু বলেই গিয়েছি যে নির্বাচন চাই এবং নির্বাচন হবে। কেননা এই উপদেষ্টা পরিষদের নির্বাচন ছাড়া যাওয়ার আর উপায় কি ছিল? আরেকটা উপায় হচ্ছে পালিয়ে যাওয়া। সেটা তো 5 বছর পরেও হতে পারে না, 5 বছর পরে হলে যে কি ঘটনা ঘটবে এটা তারা বুঝতে পেরেছেন। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার যখন তারা ক্ষমতা গ্রহণ করেছিল, শপথ গ্রহণ করেছিল 2024 সালের আগস্ট মাসে 8 তারিখে, তখন কিন্তু জনমনে একটা আপনার আলোচনা ছিল যেটা 5 বছর থাকবে না 10 বছর থাকবে। কেউ কেউ বলছেন 50 বছরের জন্য থাকুক। না, কেউ কেউ এরকম অনেক কথা বলে। আপনি আমার কথাটা সেনাবাহিনী শেষ প্রধানের করতে দেন। সেই আপনি শেষ করবেন, আমি জাস্ট একটু একটা সেই প্রেক্ষাপটে সেনাবাহিনী প্রধানের একটা সাক্ষাৎকার এসেছিল কোনো বিদেশি একটা নিউজ সংবাদ সংস্থাতে, যে 18 মাসের ভিতরে নির্বাচন সম্ভব। জি, আপনি যেটা বলছিলেন। সেনাপ্রধান একজন প্রফেশনাল ব্যক্তি, তিনি তার প্রতিষ্ঠানের ইন্টিগ্রিটির কথা ভেবেছেন। দীর্ঘদিন ধরে মাঠে সেনাবাহিনী পড়ে থাকলে সেই সেনাবাহিনী ধীরে ধীরে সিভিলিয়ানদের সাথে সংস্পর্শে আসে, তাদের মহড়া, তাদের যেসব যে প্রশিক্ষণ, তাদের যে প্রতিনিয়ত তাদের যে ডেভেলপমেন্টের যে প্রক্রিয়াগুলি চলে, সেইগুলি ব্যাহত হয়। সেনাবাহিনী একটি ডিফেন্সিভ অ্যাটাকিং ফোর্স, মানে আমরা অ্যাটাক করব কখন, আক্রান্ত হলে। ফলে আমাদের অনেক বেশি রেজিলিয়েন্ট হতে হয় আমাদের সেনাবাহিনীকে। আমাদের সেনাবাহিনীকে অনেক মেধাবী এবং বুদ্ধিমান হতে হয়, এবং সার্বক্ষণিক প্রশিক্ষণের মধ্যে থাকতে হয়। কেননা আমাদের বহিঃশত্রুর আক্রমণ যেখান থেকে ঘটুক না কেন, বহুদিক থেকে তারা আমাদের চেয়ে শক্তিশালী হবে। এই শক্তিশালী শত্রুকে ঠেকিয়ে রাখা এবং তাকে পরাস্ত করার যে দক্ষতা, এটার জন্য সেনাবাহিনীকে রেগুলার এক ধরনের এক্সারসাইজের মধ্যে থাকতে হয়। এখন তারা যদি সারাদিন রাস্তায় লাঠি হাতে ঘুরে, উনি ঠিক কথাটাই বলেছিলেন যে 18 মাসের মধ্যে, 18 মাস ম্যাক্সিমাম, কারণ এর মধ্যে সেনাবাহিনীকে ফেরত নিয়ে যেতে না পারলে অনেক অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সেনাবাহিনীর কার্যক্রম। সেনাবাহিনীর কাজ কি? রাস্তায় রাস্তায় চোর ধরা, মব কন্ট্রোল করা। সেনাবাহিনীর কাজকে মানুষকে লাঠিপিটা করা। সেনাবাহিনীর কাজ কি? এনসিপিকে উদ্ধার করে নিয়ে আসা। এগুলো তো সেনাবাহিনী। অনেকের ভিতরেই এই কথা বলা হয় সেনাবাহিনী চেয়েছে বলে নির্বাচনটা হলো, সেনাবাহিনী না চাইলে নির্বাচন দেরি হতে পারত। এই কারণে যে সেনাবাহিনীর
সমর্থন না থাকলে নির্বাচনের পিছনে এটাকে অজুহাত হিসেবে দেওয়া যেত যে আমরা নিরাপত্তা রক্ষা করব কি দিয়ে, কারণ সেনাবাহিনী নির্বাচন চায় না, ওনারা যে না চাইলে আমরা নির্বাচন করতে গেলে এই নির্বাচন কেমনে করব, কিছু জায়গায় যদি মব ভায়োলেন্স তারপরে ভয় টয় দেখাতো না। আপনি যেভাবে চিন্তা করছেন এটা হচ্ছে কনস্পিরেসি থিওরি। মব ভায়োলেন্স তৈরি করেছিল কেউ, তাহলে সেটা বলেন। তার মানে এই মব ভায়োলেন্সগুলি তৈরি করা ছিল এবং এই মব ভায়োলেন্স দিয়েই তারা নির্বাচন ঠেকিয়ে রাখার চেষ্টা করছিল। বাংলাদেশে কাউকে নিগৃহীত করার একটা প্রক্রিয়া তৈরি করেছিল যে আইনগতভাবে তর্কে যুদ্ধে না পারলে পরে তাকে মব পাঠিয়ে দাও, মানুষের বাড়ি ভাঙতে পাঠাও। ফজলুর রহমান জিতেছেন না ইলেকশনে, এবং ইলেকশনে জিতে তিনি বিশাল ব্যবধানে শুধু জেতেনি না, এত বছর পরে জিতেছেন এবং বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানকে তার বিজয়টা একসঙ্গে উৎসর্গ করেছেন। ফজলুর রহমানের বাড়ির সামনে কি হয়েছিল তখনই তো ওই অন্তর্বর্তী সরকার তো যায় নাই, তাকে যে কুৎসিত ভাষায় গালিগালাজ করা হয়েছিল। এবং ফজলুর রহমানকে এত বছর পরে এই বিরাট ব্যবধানে বিজয়ী করে বাংলাদেশের জনগণ বুঝিয়ে দিয়েছে যে এই নির্বাচনটা মুক্তিযুদ্ধের পক্ষের নির্বাচন হয়েছে। মুক্তিযুদ্ধকে টিকিয়ে রাখা, মুক্তিযুদ্ধের আদর্শকে অবিনশ্বর রাখা, মুক্তিযুদ্ধের যে সংবিধান সেটাকে সমুন্নত রাখা, এবং একজন মুক্তিযোদ্ধার দলকে তারা ভোট দিয়েছে। এই ভোটটা বিএনপি শুধু শুধু পায় না, এই ভোটটা পেয়েছে কারণ বাংলাদেশ মনে করেছে, বাংলাদেশের অধিকাংশ জনগণ মনে করেছে এই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে পাওয়া যে বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের যে সম্মান, মুক্তিযুদ্ধের যে সম্মান, সেইটাকে বিএনপি হয়তো রক্ষা করবে। এবং এইটার কারণে মানুষ এইভাবে ভোট দিয়েছে। এই 220টা সিট মুক্তিযুদ্ধের পক্ষে আরেকবার মানুষের রায়, কারণ এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়েছে সবার চোখের সামনে একজন আইনজীবী। এবং এই আইনজীবী শুধু ছুঁড়ে ফেলে দেয় নাই, একের পর এক টক শো, মিডিয়া, বক্তব্য, রাজনৈতিক অবস্থান সব জায়গাতে বলা হয়েছে এই সংবিধান ভারতের লিখে দেওয়া, এই সংবিধান ভারতের লিখে দেওয়া না, এটা একটা মিথ্যা কথা। জনগণ সেটা বলে দিয়েছে। এই ফজলুর রহমানকে জাতা বলে গালিগালাজ করা হয়েছে, সেই ফজলুর রহমানকে সর্বোচ্চ পরিমাণ ভোট দিয়ে দিয়েছে মানুষ। কেন দিয়েছে? কারণ মানুষ পরিষ্কার রায় দিয়েছে যে তুমি যতই এই মুক্তিযুদ্ধকে এই বাংলাদেশ থেকে মুছে দিতে চাও না কেন, এই মুক্তিযুদ্ধই বাংলাদেশের মাটিতে, বালুতে, আর কি পানিতে, আকাশে, আর কি বাতাসে, মানুষের হৃদয়ে, প্রতিটি রক্তবিন্দুতে। এবং এই মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করে এদের রক্তের সমস্যা আছে, এরা অন্যদেরকে জাতা বলে গালিগালাজ দেয়। ওই গালিগুলো আসলে তাদের নিজেদের নাম, তারা উল্লেখ করতে ভালোবাসে। মুক্তিযোদ্ধাদের তারা যেই নামে গালি দিয়েছে, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দিয়েছে, মুক্তিযোদ্ধাদের প্রকাশ্যে অপমান করেছে, মুক্তিযোদ্ধাদের হাতে দড়ি দিয়ে নিয়ে গিয়ে বন্দি করে রেখেছে, মুক্তিযোদ্ধা কারাগারে বিনা চিকিৎসায় মারা গিয়েছে, বাংলাদেশের জনগণ বলে দিয়েছে যে আবার দেখো আমরা ভোট দেওয়ার সময় একজন মুক্তিযোদ্ধার সন্তানকে ভোট দিয়েছি। আপনি যেটা বলছেন, অনেকেই বলছেন যে পরিকল্পিতভাবে 24কে 71-এর মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, নতুন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে। অবশ্যই করা হয়েছে, এবং এটার মধ্যে নেতৃত্ব দিয়েছেন আমাদের নোবেল লরিয়াত প্রফেসর মোহাম্মদ ইউনূস। কিভাবে? তিনি শুরুতে এসে বলেছেন তিনি ইতিহাস রিসেট করবেন, তারপরে সেটাকে ব্যাখ্যা করেছেন উল্টাপাল্টা কথা বলে, যেটা উনি করেন। ওনার 30 থিওরি দিয়েছেন, সেই 30 থিওরি উনি যেভাবে উল্টাপাল্টা ব্যাখ্যা করেন। ওনার যে সোশ্যাল বিজনেস, এটা তো পুরাটা একটা গোজামিল, এবং উনি সেই গোজামিল দিয়েছেন। পরে রিসেট বলার পরে উনি গোজামিল দিয়েছেন। আমরা জয় পরাজয় নিয়ে বলছিলাম, তো বিএনপির জয়ের ক্ষেত্রে, এই ল্যান্ডস্লাইড ভিক্টরির ক্ষেত্রে আর কি ফ্যাক্টর কাজ করেছে? প্রথম অর্থনৈতিক, ফ্যাক্টর হচ্ছে বিএনপিকে সবাই ভেবেছে যে বিএনপি স্বাধীনতার পক্ষে টিকে থাকা এখন সবচেয়ে বৃহৎ শক্তি, এবং সেই শক্তিকে একজন মুক্তিযোদ্ধার সন্তানকে, একজন বীর, মানে আমি কি বলবো, বীর উত্তম শুধু না, মুক্তিযুদ্ধের ঘোষণার প্রাথমিক পর্যায়ে যিনি ঘোষণা দিয়েছেন এবং যিনি মুক্তিযুদ্ধের হয়ে 3টি ফোর্সের একটি ফোর্সকে নেতৃত্ব দিয়েছেন, যিনি একই সঙ্গে সেক্টর কমান্ডারদের একজন, এবং যার অতীত ইতিহাস আছে যে তিনি এই বাংলাদেশকে অন্তত কিছুটা হলেও একটা সময় সুশাসন উপহার দিতে পেরেছিলেন। এই সব কিছুকে বিবেচনায় নিয়ে তার সন্তানের উপরে সেই দায়িত্বটা একভাবে আরোপ করেছে বাংলাদেশের জনগণ, যে এই সংবিধান, মুক্তিযুদ্ধের সংবিধান, এই মুক্তিযুদ্ধের আদর্শ, এই মুক্তিযোদ্ধাদের সম্মান সবকিছু এইখানে দিলাম, এটা রক্ষা করার একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এইটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে বিএনপি পুরোটার সময় প্রতিপক্ষকে কুৎসিত ভাষায় আক্রমণ করার চাইতে নিজের ব্যাপারে মনোযোগ দিয়েছে এবং বারবার নির্বাচন চেয়েছে। তারা নিজেদেরকে গণতান্ত্রিক শক্তি হিসেবে মানুষের সামনে উপস্থাপন করতে পেরেছে। তৃতীয় যেটি ঘটেছে সেটি হচ্ছে বিএনপি সরি বলতে শিখেছে। বিএনপি বিভিন্ন বিষয়ে দুঃখ প্রকাশ করেছে। আমরা তারেক রহমানকে সরাসরি একটা পুরনো দুর্ব্যবহারের কারণে একজন সরকারি কর্মকর্তার কাছে সরি বলতে শুনেছি। সবাই ভেবেছে যে এই সরি বলার কালচারটা তার দলের মধ্যেও চালু হবে। যেই চাঁদাবাজি, 18 মাস চাঁদাবাজি করেছেন, কারণ থাকতে পারে করেছেন, ভেবেছেন আর্থিকভাবে অনেক
ক্ষতি হয়েছে তাদের 17 বছরে, যে কারণেই করুন, এই চাঁদাবাজও যদি সরি বলে, যদি তারা অপরাধ স্বীকার করে, যদি সেই অপরাধের পথ থেকে সরে আসে, মানুষ সেইটা আশা করেছে। কিন্তু তারা চাঁদাবাজকেও ভোট দিয়েছে, যেটাকে টেম্পো স্ট্যান্ড বলা হয়েছে, চাঁদাবাজি বলা হয়েছে, নানান রকম অভিযোগে অভিযুক্ত করা হয়েছে না, সরাসরি তারেক রহমানকে আক্রমণ করা হয়েছে। তারপরেও মানুষ কেন বিএনপিকে ভোট দিল? কারণ এর চাইতে অনেক বড় অপরাধ হচ্ছে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, এর চাইতে অনেক বড় অপরাধ হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করা, এর চাইতে অনেক বড় অপরাধ হচ্ছে আপনার চাইতে বয়োজ্যেষ্ঠ যারা তাদেরকে কুৎসিত ভাষায় গালিগালাজ করা, এর চাইতে অনেক বড় অপরাধ হচ্ছে মুখে এক কথা বলে কাজে আরেক জিনিস করা, এবং এর চাইতে আরও বড় অপরাধ হচ্ছে আপনি যদি আপনার দলীয় স্বার্থে বাংলাদেশের ইতিহাস শুধু বিকৃত করা না, বাংলাদেশের মানুষকে অনিরাপদ করে তোলেন, জায়গায় জায়গায় মব তৈরি করে সেটাকে তৌহিদি জনতা নাম দেন। বাংলাদেশের সমস্ত মুসলিম তৌহিদি, আল্লাহর একত্বে বিশ্বাস না করলে কেউ মুসলিম হয় না। অন্যের কাপড় খুলে নেওয়া মুসলিমের কাজ না, অন্য কেউ কাপড় ছাড়া থাকলে তাকে একটা কাপড় কিনে দেওয়া মুসলিমের কাজ। কিন্তু জামাতে ইসলামী নির্বাচনে জয়লাভ করতে না পারলেও তার তো একটা বড় উত্থান ঘটেছে। জামাত ইসলামীর ইতিহাসে এই সবচেয়ে উত্থানকে বড় সহায়তা ফলাফল, করেছে এই অন্তর্বর্তী সরকার। সবচেয়ে জামাতে বড় ইসলামের- ফলাফল না, সেটা সবচেয়ে বড় ফলাফলের অনেকগুলি ফ্যাক্টর আছে। প্রথমত আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ যদি থাকতো তাহলে দেখতেন বহু জায়গাতে জামাতের ফলাফল আরও খারাপ হতো, অনেক খারাপ হতো। শুধু তাই না, এই অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে জামাতকে ক্ষমতায়ন করার চেষ্টা করেছে এবং সেই চেষ্টার ফলাফল এখানে দেখা গিয়েছে। জামাত ইসলামের সারা জীবনের ইতিহাস এইটাই সবচেয়ে ভালো ফলাফল। এর চেয়ে ভালো করতে গেলে তাদেরকে সত্যিকারের রাজনীতি করতে হবে, কারণ তারা একই সাথে নিজেদেরকে নারী বিরোধী করেছেন। বাংলাদেশের নারীরাও বিএনপিকেই ভোট দিয়েছে, তা নাহলে তো তারা জিততো না। এই নারীরাও স্বাধীনতা চান, এই নারীরা কর্মের স্বাধীনতা চান, নারী হিসেবে নারীর সম্মান চান। আপনি সন্তান বহন করতে পারেন সেই জন্য আপনি সম্মান পাবেন, ব্যাপারটা তা নয়। বহু নারী আছে তাদের সন্তান হয় না, সে সম্মান পাবে না। বহু নারী আছে সে শুধু কাজ করে, বিবাহ করে নাই, সে সন্তান পাবে না। বহু নারী আছে ডিভোর্সি, সে সম্মান পাবে না। যা আমাদের সমস্ত কথা হচ্ছে নারীর একমাত্র কাজ যেন সন্তান বড় করা আর সন্তান উৎপাদন করা। সারাক্ষণ খালি প্রেগনেন্ট মাদার্স অ্যান্ড প্রেগনেন্ট মাদার্স। নারীর প্রেগনেন্সি একটি জৈবনিক প্রক্রিয়া, যেটা তার জীবনে একবার, দুইবার, তিনবার ঘটে। বাংলাদেশের মতো দেশে দুইবারের বেশি ঘটা উচিত না। এইগুলিকে জামাতে ইসলাম বলে গিয়েছে যে তারা এইগুলি চায়, এইভাবে চায়। নারী তাদের দল করতে পারবে, দলের প্রধান হতে পারবে না। কি মজা না আপনি বলেন? আপনারা দলে দলে আমাদেরকে ভোট দেন, কিন্তু কোনোদিন এই দল চালানোর চেষ্টাও করবেন না, এটা তারা বলে দিয়েছে। তাদের গঠনতন্ত্র ওইভাবেই আছে যেটা। হ্যাঁ, আবার তারা জুলাই সনদের সমর্থন করে, যেখানে কিনা হিজরার অধিকারকেও সমর্থন করা হয়েছে। জুলাই সনদ বলে হিজরাও দলের প্রেসিডেন্ট হতে পারবে, সমকামীও দলের প্রেসিডেন্ট হতে পারবে। জুলাই সনদে কোনো বাধা নাই। ওরা আবার জুলাই সনদের পক্ষ নিয়েছে, এই জন্য মুখে এক, কাজে আরেক, মনে আরেক। ওরা শুধু ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যাওয়ার পরেই কি বলবে জানেন? আমরা কৌশলে সব মেনে নিয়েছিলাম। আসলটা তো হচ্ছে আমরা মূল আইন যেটা। তাহলে জনগণ সেটা যে চাই। রায় দিয়েছে, আমরা বলা হয়ে থাকে জনগণ যখন ফ্রি ফেয়ার ইলেকশনে ভোট দেওয়ার সুযোগ পায়, জনগণ কখনোই ভুল রায় দেয় না। 1991 জনগণ একদম ভুল রায় দেয় না কথা ঠিক নয়। জনগণ ক্ষেত্র বিশেষে ভুল করে। যেমন আপনি হয়তো এলাকা ভিত্তিতে জনগণ এইবারও কিছু কিছু ভুল করেছে, কিন্তু মোটা দাগে জনগণ ভুল করে না। কারণ এই জনগণ তো স্বাধীনতা চেয়েছে, এই জনগণ স্বাধীনতাই চায়। শেখ হাসিনার পতনের কারণ কি? মানুষের খাওয়ায় টান পড়েছিল? তা না। ব্রিজ কালভার্ট বন্ধ ছিল? তা না। বরং আন্দোলন করার জন্য দ্রুত পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকায় আসতে পেরেছে। কিন্তু মানুষ কি চেয়েছে? স্বাধীনতা চেয়েছে। যেই স্বাধীনতার প্রতিশ্রুতি 1971 সালে মুক্তিযোদ্ধারা আমাদের জন্য এনে দিয়েছিলেন। মুক্তিযোদ্ধারা বলেছিলেন এই দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার হবে, এই দেশ পাহাড় আর সমতলে সবার হবে। মুক্তিযোদ্ধারা ভেবেছিলেন এই দেশ দিনমজুর, শ্রমিক, কৃষক থেকে শুরু করে গুলশানে যে থাকে সবার হবে এবং সবাই সমমর্যাদা পাবে। মুক্তিযোদ্ধারা ভেবেছিলেন যে তার ছেলেকে দলের পরিচয়, বাপের পরিচয়, মায়ের পরিচয় বড় হইতে হবে না, সে তার নিজের যোগ্যতা দিয়ে পরিচিত হবে। মুক্তিযোদ্ধারা ভেবেছিলেন যে দেশ তারা দেখেন নাই, যে সন্তানকে তারা জন্ম নিতে দেখেন নাই, যে স্বাধীনতার স্পর্শ তারা কোনোদিন পান নাই, সেটার জন্য যুদ্ধ করেছিলেন। তারা গান গেয়েছিলেন, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ভালো গানের জন্য যুদ্ধ করি, একটি ভালো কবিতার জন্য যুদ্ধ করি। এই ফুল কবিতা গান কি? ফুল কবিতা গান আমাদের সংস্কৃতি। মুক্তিযোদ্ধারা তার যে সাংস্কৃতিক পরিচয় সেটাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন। সেই জায়গা থেকে সমস্ত বয়ান চেঞ্জ করে দিয়ে মুক্তিযুদ্ধকে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ বানানোর চেষ্টা,
এইগুলো যারা করেছে জনগণ তাদেরকে জবাব দিয়ে দিয়েছে। সেটার এই চেষ্টার পেছনে তো শেখ হাসিনার 15-16 বছরের শাসন আমলে দুঃশাসন বলি, দুর্নীতি বলি, শেখ হাসিনা তো মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহারও করেছে। কেউ যদি মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে সেটা কি ঢালের দোষ? আপনি ঢাল দিয়ে তো মানুষের মাথায় বাড়িও দিতে পারেন। ঢালের কাজ কিন্তু আপনার নিজেকে সেভ করা, কিন্তু ঢাল দিয়ে আপনি চাইলে পরে আরেকজনকে ধাক্কাইতে তো পারেন। তিনি তো নিজেকেই সেভ করেছেন মুক্তিযুদ্ধের ঢালকে ব্যবহার করে। উনি করেছেন, সেই জন্য উনি তো মূল্য দিয়েছেন। মুক্তিযুদ্ধকে ঢাল না বানিয়ে উনি যদি তাহলে এখান থেকেও মুক্তিযুদ্ধের ঢাল হতেন তাহলে তো ওনার এই অবস্থা পরিণতি হতো না। উনি যদি এই ঢালের জন্য রক্ত দিতেন তাইলে এই পরিণতি তো তার হইতো না। ওনার বংশের লোকজনকে না পেলে উনি যদি মেধার শাসন তৈরি করতেন তাহলে তো এই পরিণতি হইতো না। এখন ওনার বংশের কোন লোক আছে বাংলাদেশে জেলখানায়? তাহলে এখান থেকেও শিক্ষণীয় আছে, যারা জেল খাটছে আওয়ামী লীগের সাধারণ লোকজন, সাধারণ কর্মী, সাধারণ এবং অসাধারণ নেতারা, কিন্তু ওনার কোন আত্মীয় স্বজন জেলে আছে? ইজ দেয়ার এনি শেখ ইন জেল? The only sheikh who suffered too much in the jail is শেখ মুজিবুর রহমান। এবং ওই জেলখানায় থাকার বিনিময়ে এই 17 বছর 18 বছর আওয়ামী লীগ এই দেশটাকে শাসন করেছে। আমরা আর একটু প্রসঙ্গে চলে যাই। যাওয়ার আগে আপনাকে একটা মজার ইনফরমেশন জানিয়ে রাখি, যেটা হলো তারেক রহমান এবং জামাতে আমির শফিকুর রহমান প্রথমবারের মতো এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং এদের একজন প্রধানমন্ত্রী হবেন, একজন ধরে নেওয়া হচ্ছে বিরোধী দলের নেতা হবেন। ফার্স্ট টাইম এমপি হিসেবেই পার্লামেন্টে গিয়েই বড় দুইটা পদে দুজন অধিষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আরও কতগুলো বিষয় আমরা আলোচনা করতে চাই। এনসিপির যেভাবে গঠিত হলো, রাইজ হবে বলে একটা প্রত্যাশার কথা অনেকেই বলল, স্বপ্ন দেখার কথা বলল, তরুণ প্রজন্মের নেতৃত্বে নতুন একটা রাজনৈতিক দল গঠিত হচ্ছে। NCP has proven themselves as no character party. সেটার পারফরমেন্স কিন্তু আপনি দেখছেন এখন পর্যন্ত সোফার আমরা জানি 4টা আসনে তারা জয়লাভ করেছে, তাও জামাতের সাথে জোটবদ্ধ হওয়ার কারণে। NCP has proven themselves as no character party. তাদের কোনো চরিত্র নাই। তারা ভোটে জেতার জন্য সবকিছু করতে প্রস্তুত আছেন। এটা কি একটা ফলস ডন ছিল ওরা যখন গঠিত হলো? অন্তত জনগণ তো তাদেরকে ফলস বলে দিয়েছে, এবং শুধু ফলস বলেই দেয় নাই, জনগণ তাদেরকে রীতিমতো শিক্ষা দিয়েছে। এবার আসেন, আমি প্রথম জায়গাটাতে আসি। প্রথমবার প্রধানমন্ত্রী হওয়া মানে কোনো অসুবিধাজনক ব্যাপার না। সবাই বা অনেকেই প্রথমবারই প্রধানমন্ত্রী হয়। এর আগে মন্ত্রী বেগম খালেদা জিয়াও ছিলেন না, শেখ হাসিনাও ছিলেন না। প্রধানমন্ত্রী হওয়ার আগে কেউ মন্ত্রিত্বে ছিলেন না, অতএব ওনারা কোনো মন্ত্রিত্ব চালান নাই। ওনারাও জীবনে যখন গিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবেই প্রথমবার